তো আগের ভিডিও অবধি একটা ভালো জিনিস আমরা কনসেপ্ট ক্লিয়ার করেছি, সেটা হচ্ছে কি ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা কি ছিল আমাদের, না ZC ইকুয়াল টু রুট ওভার অফ R প্লাস জে ওমেগা এল বাই জি প্লাস জে ওমেগা সি। তো এটা জানতাম। তো এটার ক্ষেত্রে কি রয়েছে আমার, না এই R প্লাস জে ওমেগা এল আর জি প্লাস জে ওমেগা সি, এটা কি, এটা ওয়াই, এটার উপর এটা হচ্ছে বলা হতো আমাদের কি জেড, এবং এই পুরো জিনিসটাকে আমরা বলতাম ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। তো যে এটা বুঝতে পারছে না তাকে বলবো আগের ভিডিওগুলো দেখতে, যেখানে আমরা এটা মডেলিং ট্রান্সমিশন লাইন মডেলিং করেছিলাম, তার আগেই এগুলো আমরা সব পরিষ্কারভাবে ডিসকাশন করেছি, প্রত্যেকটা জিনিস কোথা থেকে আসছে। এবার ট্রান্সমিশন লাইনে যদি আর জিটাকে আমি নেগলেক্টেড ধরি, কারণ কি, আমাদের ট্রান্সমিশন লাইনে 4টা প্যারামিটার থাকে, এল থাকে, সি থাকে, আর থাকে, জি থাকে। এখন আমরা যেটা নিয়ে এখন ডিসকাস করবো সেটা হচ্ছে সার্জ কন্ডিশন বা ট্রানজিয়েন্ট কন্ডিশন। তো ট্রানজিয়েন্ট কন্ডিশনে কি হয়, ট্রানজিয়েন্ট আমরা সার্কিট থিওরিতে পড়েছি রেজিস্ট্যান্সের জন্য কোনো দিন বা কন্ডাক্টেন্সের জন্য, যার আর বা জির জন্য আমার ট্রানজিয়েন্ট কন্ডিশন আসে না, ট্রানজিয়েন্টে কোনো বিহেভিয়ারাল চেঞ্জ হয় না। কিসের জন্য ট্রানজিয়েন্টে বিহেভিয়ারাল চেঞ্জ হয়, এল আর সির জন্য। কারণ কি, ইন্ডাক্টর কি করে, আমার চেঞ্জ অফ কারেন্টকে বাধা দেওয়ার চেষ্টা করে, আর ক্যাপাসিটার কি করে, চেঞ্জ অফ ভোল্টেজকে বাধা দেওয়ার চেষ্টা করে। এগুলো আমরা সার্কিট থিওরি প্রত্যেকটা জিনিস পড়েছি। তো সেই জন্য কি হয়, এল আর সি কি করে, আমার সার্কিটের মধ্যে ট্রানজিয়েন্ট বিহেভিয়ার ইম্পোজ করে, বা ট্রানজিয়েন্টের সময় ওরা আলাদাভাবে রেসপন্স করে, স্টেডি স্টেট ট্রানজিয়েন্টের মধ্যে রেসপন্সটা আলাদা আলাদা হয়। তো এখন যেটা আমরা ডিসকাস করব সার্চ ইম্পিডেন্স নিয়ে, সেটা হচ্ছে কি সম্পূর্ণ রকমের ট্রানজিয়েন্ট বিহেভিয়ার নিয়ে ডিসকাস করছি। কি নিয়ে, ট্রানজিয়েন্ট বিহেভিয়ার নিয়ে। তো এখন আমি যদি ওটা মডেল হিসাবে দেখাই, যেখানে আর জিটা যেহেতু আমার ট্রানজিয়েন্টে কোনো এফেক্ট নেই, তো আমরা ধরে নেব যে আর জি প্রেজেন্ট নেই। তো এটা লসলেস লাইনের ক্ষেত্রে কি হবে, আর জি নেই মানে কি, লস নেই। আর জেনারেলি কি হয় আরেকটা জিনিস, সেটা হচ্ছে একটা তো ট্রানজিয়েন্ট বিহেভিয়ার, আর সেকেন্ড হচ্ছে আর জির ক্ষেত্রে কি হয়, যে ভ্যালুটা দাঁড়ায় আর জি এল আর সির রেসপেক্টে অতটা এফেক্টিভ নয়, সেক্ষেত্রে আমরা আর জিকেও জেনারেলি নেগলেক্ট করতে পারি। আর বোঝার সুবিধার্থে ওই জন্য নেগলেক্ট করে দেওয়া, এই কারণে লসলেস লাইন ধরার জন্য। কিন্তু ফিজিক্যালি লসলেস লাইন বলে কিছু হয় না, লস আই স্কোয়ার আর লস সমস্ত লাইনেই থাকবে, কিন্তু আপাতত ধরে নিচ্ছি লসলেস লাইন, কারণ আমরা ট্রানজিয়েন্ট বিহেভিয়ার ডিসকাস করছি। তো লসলেস লাইনের ক্ষেত্রে কি হবে, না লসলেস লাইনের ক্ষেত্রে আর জি জিরো হবে না, ফর লসলেস লাইনের ক্ষেত্রে কি হবে না, আর ইকুয়াল টু জিরো হবে, আর জি ইকুয়াল টু জিরো হবে। তো আর ইকুয়াল টু জিরো আর জি ইকুয়াল টু জিরো হলে তখন আমি কি লিখবো, ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা তখন কি হবে, রুট ওভার অফ জে ওমেগা এল বাই জে ওমেগা সি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, আর জিটা জিরো বসালাম, জে ওমেগা এল বাই জে ওমেগা সি, তা জে ওমেগা কাটা গেল, তাহলে রুট ওভার অফ এল বাই সি। তাহলে এই এলটা কি, পুরো লাইনটার ইন্ডাকটেন্স, সিটা কি, পুরো লাইনটার ক্যাপাসিটেন্স। আর আমরা যখন ইকুয়েশনগুলো বানিয়েছি, যেগুলোতে জিএমডি বাই জিএমআর দিয়েছিল, সেগুলো কি ছিল, পার মিটারে ছিল। তো পার মিটারটাকে যদি আমি L1 ধরি এক্সাম্পল, যে পার মিটার ইন্ডাকটেন্সটাকে L1 আর পার মিটার ক্যাপাসিটেন্স C1, তাহলে এটাকে এভাবে লিখতে পারি, রুট ওভার অফ টোটাল এল মানে কত, L1 ইন্টু পুরো লেন্থটা এল, আর টোটাল সি কত হবে, C1 ইন্টু পুরো লেন্থটা এল। তাহলে এল কাটা যাবে, তাহলে এটাকে আবার এভাবেও লেখা যায় L1 বাই C1। L1 ছিল মানে 1 মিটারের ইন্ডাকটেন্স, 1 মিটারের ক্যাপাসিটেন্স। তো এখানে কি বুঝতে পারলাম, যে লেন্থের সাথে এটা কোনোভাবেই ডিপেন্ডেন্ট নয়। এক্ষেত্রে বোঝা যাচ্ছে যে লসলেস লাইনে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স কিসের উপর ডিপেন্ডেন্ট নয়, লেন্থের সাথে ডিপেন্ডেন্ট নয়। এটাও অনেক সময় পরীক্ষায় আসে। ঠিক আছে, এইটা আমরা মনে রাখতে হবে যে লেন্থের উপর ডিপেন্ড করে না, কত লম্বা আমি ট্রান্সমিশন লাইন বানিয়েছি সেটা লেন্থের উপরে, তার উপরে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সের কোনো এফেক্ট নেই। অ্যাকচুয়াল ইম্পিডেন্সের এফেক্ট আছে, যেটার উপরে আমার এখানে বুঝতে হবে। ইম্পিডেন্স যখন বলছি আমি, দুটো ইম্পিডেন্স হচ্ছে, একটা হচ্ছে অ্যাকচুয়াল ইম্পিডেন্স, যেটা আমার লাইনে প্রেজেন্ট থাকবে, যেটার জন্য কি হবে, স্টেডি স্টেট আমার রেসপন্স চেঞ্জ হবে, মানে কি ভোল্টেজ রেগুলেশন এফেক্ট করবে, আমার লস এফেক্ট করবে, সেগুলো করবে। আর এটা কি ক্যারেক্টারিস্টিক কোথায় ইউজ হচ্ছে, ট্রানজিয়েন্ট বিহেভিয়ারে ইউজ হচ্ছে, ট্রানজিয়েন্ট বিহেভিয়ারে। ঠিক আছে, তো দুটোর এফেক্টের পারপাস আলাদা। ঠিক আছে, দুটো ইম্পিডেন্সে গুলালে হবে না। নর্মাল ইম্পিডেন্সের সাথে আমি যদি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স মিলিয়ে দিই তাহলে সেম নয়। যদি ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স এখানে 100 ওহম বেরোয়, মানে পুরো লাইনটা রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স 100 ওহম নয়। এটাও ট্রানজিয়েন্ট রেসপন্সের সময় যে
ওর রিয়াকশানটা পাই, ইম্পিডেন্স এফেক্টটা পাই, সেটা হচ্ছে 100 ওহম। ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স মানে হচ্ছে, বুঝতে পেরেছি কি বলছি? তো ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স আর নর্মাল ইম্পিডেন্স গুলালে চলবে না। যারা মডেল করেছিলাম সেখানে যে জেড ছিল, জেড উপরে জেড, এদিকে y/2, এদিকে y/2, ঠিক আছে? সেই জেডটাই হচ্ছে অ্যাকচুয়াল ওর ইম্পিডেন্স, কিন্তু জেড সিটা ওর অ্যাকচুয়াল ইম্পিডেন্স নয়। বোঝা গেছে? কারণ উপরে আমরা লিখেছিলাম জেড সি tan h sin h গামা এল, আর এদিকে ছিল tan h 1/ZC tan h গামা/2, ঠিক আছে? তো তার সাথে গুণালে হবে না, ওখানে এলটা এফেক্ট ছিল, লেন্থটা ছিল, কিন্তু আমার এক্ষেত্রে লেন্থের কোনো এফেক্ট নেই। বোঝা গেছে যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স জিনিসটা কি, অ্যাকচুয়ালি কি, ঠিক আছে? আরও ভালো করে বুঝবো, এবার সার্জ ইম্পিডেন্সের সাথে ম্যাচ করবো। তো এবার ধরে নেওয়া যাক একটা লাইনে শুধু ইন্ডাকট্যান্স আর ক্যাপাসিট্যান্স আছে, কারণ রেজিস্ট্যান্স আর কী করেছি আমি, কন্ডাক্ট্যান্স 0 ধরে নিয়েছি। তাহলে কী হবে, এরকম ইন্ডাকট্যান্স ডিস্ট্রিবিউটেড আকারে আছে, সেকশন বাই সেকশন ধরে নিচ্ছি আমি। এটা যেভাবে প্রথমে আমরা মডেলিংয়ের সময় যেভাবে মডেল বানিয়েছিলাম, ট্রান্সমিশন লাইন মডেলিংয়ের সময় প্রথমে বোঝানো হয়েছে যে কেন এইভাবে ধরছি। এবার হচ্ছে আমি ক্যাপাসিটারগুলো কী থাকবে আমার, এইভাবে গ্রাউন্ডের সাথে থাকবে একটা লাইনের ক্ষেত্রে। তাহলে এইভাবে চলতে থাকছে লাইনটা। এবার মনে করা যাক এই লাইনটার এটা সেন্ডিং এন্ড, এটা হচ্ছে রিসিভিং এন্ড। তো সেন্ডিং এন্ডে কী থাকবে, একটা আইসোলেটর থাকবে বা সার্কিট ব্রেকার থাকবে, বা একটা এটা সার্কিট ব্রেকার হচ্ছে, সার্কিট ব্রেকার সুইচ একটা, ঠিক আছে? আর এখানে আমার রয়েছে সোর্স। বোঝা গেছে? না বোঝার কিছু নেই এখানে, ক্লিয়ার? এবার দুটো ইনসিডেন্ট এখানে হতে পারে, লাইনের কোনো একটা জায়গায় আমার কি হতে পারে, লাইটনিং হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, এখানে হতে পারে, সেটা আমি জানি না, ধরে নিচ্ছি এখানে হচ্ছে এক্সাম্পল, ঠিক আছে? তাহলে এখানে কি হতে পারে, একটা লাইটনিং স্ট্রাইক করতে পারে, যে বাজ পড়লো, ক্লিয়ার? অথবা সুইচিং সার্জ হতে পারে। সুইচিং সার্জটা কি না, অনেক সময় কি হয়, হঠাৎ করে সুইচ করি, এদিকে লোড যদি না থাকে, এটা ইন্ডাকটেন্সের বিহেভিয়ারের জন্য, সেটা আমরা পরবর্তী ক্ষেত্রে ডিসকাস করব, যে সেটা বিশেষ করে মেন এটা কনসেপ্ট হচ্ছে সার্কিট থিওরিতে আমরা পড়েছি, যে যখন ট্রানজিয়েন্ট পড়েছি, যে সুইচিং করলে কি মানে হঠাৎ করে ট্রানজিয়েন্টে কি হয়, যেটা ইন্ডাকটেন্স চায় সবসময় কি, যে কারেন্টটাকে ফ্লো হতে দেবে না। তা কারেন্টটাকে ফ্লো হতে না দিলে কি হবে, এখানে যদি বলে কারেন্টটাকে ফ্লো হতে দেবো না, মানে কি, ও বাধা দেবে, চেঞ্জ অফ কারেন্টকে বাধা দেবে। তো হঠাৎ করে যদি হিউজ ভোল্টেজের মধ্যে পড়ে বা কারেন্টটা ফ্লো হওয়ার চেষ্টা করে, ও যদি ফ্লো হতে না দেয়, তখন কি হবে, এখানে একটা রিভার্স ভোল্টেজ জেনারেট হয়ে যাবে। তা সেটাও এক ধরনের সার্জ হিসেবে কাজ করে। জাস্ট ছোটো এক্সাম্পল দিয়ে বললাম যে কী করে সুইচিং সার্জ হয়। এটা আরও ইলাবোরেট করলে অনেক বড় করে বোঝানো যেতে পারে, সেটা পরবর্তী ক্ষেত্রে আমরা দেখবো, ঠিক আছে? তো সুইচিং সার্জের ক্ষেত্রে কি হয়, বা লাইটিং সার্জ, মুদ্রার কথা আমরা সার্জটা নিয়ে কথা বলছি। সার্জ মানে হঠাৎ করে একটা হাই ভোল্টেজ বা হাই কারেন্ট চলে আসা, এটাকে আমরা কি বলছি, সার্জ। হঠাৎ করে হাই ভোল্টেজ বা হাই কারেন্ট চলে আসাটাকে আমরা কি বলছি, সার্জ। তো সেটা কি হতে, লাইটনিংয়ের জন্য হতে পারে, বাজ পড়ে হতে পারে, বা সুইচ হঠাৎ করে বন্ধ করে দিলাম, লোডের প্যাটার্ন অনুযায়ী ডিপেন্ড করছে, কোনো কোনো সময় সার্জ আসে, কখন আসে কখন আসে না, সেগুলো আমরা এই ভিডিওর বা পরবর্তী ভিডিওর শেষের দিকে বা পরবর্তী ভিডিওতে আমরা দেখে নেবো এই জিনিসটা। তো হঠাৎ করে এখানে সুইচ অন করলাম বা একটা লাইটনিং পড়লো, সেক্ষেত্রে কী হবে, এখানে একটা হঠাৎ করে হাই ভোল্টেজ বা হাই কারেন্টে সার্জ এলো। তা সেই সার্জটা কী করবে, প্রথমে ওই এনার্জিটা, যে এনার্জিটা এখানে এসছে, সে কী করবে, এই ইন্ডাক্টারটাকে কী করবে, চার্জ করবে। কারণ ওকে তো পার্ট বাই পার্ট এগোতে হবে, বোঝা গেছে, পার্ট বাই পার্ট এগোতে হবে। তাহলে এই ইন্ডাক্টারটা কাজ করবে, মানে কি, এখানে প্রথমে এসে একটা এনার্জিটা এখানে আমার এটাকে চার্জ করলো। তাই এটাকে চার্জ করলে কি হচ্ছে না, এর মধ্যে কি হচ্ছে, আমার ম্যাগনেটিক এনার্জি স্টোর হবে। ফার্স্ট কি হবে, প্রথমে ইন্ডাক্টারটাতে ম্যাগনেটিক এনার্জি স্টোর হবে, তারপর কি হবে, সেই ম্যাগনেটিক এনার্জিটা ও রিলিজ করবে, কাকে করবে, পরবর্তী ক্যাপাসিটারটাই করবে। তাহলে এ কি করবে, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর করবে, ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি স্টোর করবে। তাহলে এ কি করছে, এও এনার্জি স্টোর করছে, এ কি করছে ম্যাগনেটিক ফিল্ডে, এ কি করছে ইলেকট্রিক ফিল্ডে এনার্জি স্টোর করছে। তো ক্যাপাসিটার কি করে, ইন্ডাক্টর কি করে, সেটা আমরা ক্যাপাসিটার ইন্ডাক্টরের ইন্ট্রোডাকশনের সময় সার্কিট তৈরিতে পড়েছি, যে কেন এই ম্যাগনেটিক ফিল্ডে স্টোর করে, এ কেন ইলেকট্রিক ফিল্ডে স্টোর করে। এবার এ যখন এনার্জি স্টোর করে নেবে, তখন এ আবার রিলিজ করবে, তাহলে এ কি করবে, একে দেবে। সেমভাবে এ স্টোর করবে, তারপরে ও কি করবে, একে দেবে। এরপরে এ স্টোর কমপ্লিট হয়ে গেলে এ আবার কি করবে, পরেরটাকে দেবে। তাহলে মানে কি দাঁড়াচ্ছে, আমি বলতে এটাই চাইছি, যে সার্জটা যখন আসে,
সার্জটা সঙ্গে সঙ্গে ইনস্ট্যান্ট এখান থেকে এখানে পৌঁছে যায় না, এখান থেকে এখানে পৌঁছে যায় না। কিভাবে যায় না, এনার্জি কনভার্সানের মাধ্যমে যায়। ইলেকট্রিক এনার্জি আর ম্যাগনেটিক এনার্জির মধ্যে যে কনভার্সানটা হয় সেটা প্রত্যেকটা সেকশন বাই সেকশন কমপ্লিট করতে 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 সার্জটা ধীরে ধীরে সামনের দিকে এগোয়। জেনারেলি আমাদের কী হয়, কারেন্ট কী হয়, আলোর বেড়ে যায় আমরা বলি, লাইটের স্পিডে অ্যাপ্রক্সিমেটলি। ঠিক আছে, সেটা আমরা আগেও ডিসকাস করেছি যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ডে যায় এবং সেটার জন্য কীরকম ওয়েভ লেন্থ হয়, কী হয়, সেগুলো আমরা আগে ডিসকাস করেছি। কিন্তু সার্জটা ওই স্পিডে যায় না। বোঝা গেছে কি বলছি? এইখানে কনসেপ্টের ব্যাপার, সার্জটা ওই স্পিডে যায় না। কারণ কি, নর্মাল কারেন্ট যখন যাচ্ছে ও স্টেডি স্টেটে যাচ্ছে, ওখানে ট্রানজিয়েন্ট বিহেভিয়ার নেই। কিন্তু এখানে এই যে হঠাৎ করে পড়ে যাওয়ার জন্য যে ট্রানজিয়েন্ট বিহেভিয়ার চলে এলো ইন্ডাক্টার আর ক্যাপাসিটারে, তার জন্য কি হচ্ছে, এখানে সঙ্গে সঙ্গে এখান থেকে এখান অবধি সেন্ডিং এন্ড থেকে রিসিভিং এন্ড বা কোনো সেকশনে ইনস্ট্যান্টলি পৌঁছাবে না, লাইটের স্পিডে পৌঁছাবে না। ডিপেন্ড করবে কোনো ফিউ মাইক্রো সেকেন্ড থেকে ফিউ সেকেন্ডও লেগে যেতে পারে, 1 সেকেন্ড 2 সেকেন্ডও লেগে যেতে পারে এখান থেকে এখানে ট্রানজিয়েন্ট একটা লম্বা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে এ মাথা থেকে ও মাথা পৌঁছানোর জন্য। কিন্তু ইলেকট্রিসিটি এত সময় লাগে না, কারণ আমাদের লেন্থ কত হয়, লেন্থ হয় আমাদের, ধরে নিচ্ছি আমি 90 ডিগ্রিও যদি ধরি 1500 কিলোমিটার, যেটা আগে আমি ডিসকাস করেছি। তো 90 ডিগ্রি ধরলো 1500 কিলোমিটার, তা পুরো আমার একটা সেকশন মানে একটা ওয়েভ লেন্থ, পুরো ওয়েভ লেন্থটা কত হয়, 20 মিলি সেকেন্ডের হয়, 1/50 20 মিলি সেকেন্ড। তা পুরো ওয়েভ লেন্থ তৈরি করতে আমার 20 মিলি সেকেন্ড লাগছে। ঠিক আছে, তা 20 মিলি সেকেন্ডের 4/1 মানে 5 মিলি সেকেন্ড। তা 5 মিলি সেকেন্ডের বেশি আমাদের জেনারেলি যে ধরনের লাইন করি তার বেশি আমাদের সময় লাগে না। কিন্তু এখানে আমার কি হয়, 1 সেকেন্ড 2 সেকেন্ডও লেগে যেতে পারে একটা সার্জ এই মাথা থেকে ওই মাথায় পৌঁছাতে। বোঝাতে পেরেছি? তো কি হচ্ছে তাহলে, এই সার্জটা কি জন্য এগোতে পারছে না? না, ও একটা কিছুটা বাধা পাচ্ছে। সেই বাধাটা কাদের জন্য হচ্ছে না, এই ইন্ডাক্টার আর ক্যাপাসিটরের জন্য, এদের ট্রানজিয়েন্ট বিহেভিয়ারের জন্য বাধা পাচ্ছে। তাহলে এই যে বাধাটা পাচ্ছে, এই বাধাটাকে আমরা যদি ম্যাথামেটিক্যালি বোঝানোর চেষ্টা করি, সেটা কি বাধা, সেটা হচ্ছে ওর একটা ইম্পিডেন্স এফেক্ট পাচ্ছে, ইম্পিডেন্সে বাধা পাচ্ছে। সার্জ পড়ার জন্য, সার্জ যাওয়ার জন্য যে ইম্পিডেন্স এফেক্টটা পাচ্ছে, যার জন্য সার্জটা স্পিডে এগোতে পারছে না, সেইটাকে কি বলবো আমরা, সার্জ ইম্পিডেন্স। সেটা কি বলবো আমরা, সার্জ ইম্পিডেন্স। বোঝা গেছে? এবং সেটা কোথা থেকে আসবে, আমরা জানি যে অলরেডি আমার এই যে জিনিসটা বার করা আছে, ZC = L/C লসলেস লাইনের ক্ষেত্রে, এই ZC = L/C, এই ZCও কি, এটাও একটা সার্জ ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স, সার্জ কন্ডিশনে বা ট্রানজিয়েন্ট ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্স। তাহলে এই দুটো আমার মিলে যাচ্ছে। তো মুদ্রা কথা এটাই যে সার্জ ইম্পিডেন্সটা অ্যাকচুয়ালি কি না, ZA সার্জ ইম্পিডেন্স অ্যাকচুয়ালি হচ্ছে ZC আন্ডার R = 0 আর G = 0। R0 J0 বসালে যে ক্যারেক্টারিস্টিক্স ইম্পিডেন্সটা পাবো সেটাই হচ্ছে আমার কি, সার্জ ইম্পিডেন্স, যেটা = আমরা লিখতে পারি √L/C, √L/C। মনে থাকবে? এটা হচ্ছে কি আমার সার্জ ইম্পিডেন্স। তো এবার কিছু স্ট্যান্ডার্ডাইজেশন আছে। তো আমাদের ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কি হয়, যে ওভারহেড লাইনগুলো ইউজ করি, ওভারহেড লাইন ইউজ করি মানে মাথার উপরে যে লাইনগুলো যায়, তার ক্ষেত্রে সার্জ ইম্পিডেন্সটা কত হয়, জেনারেলি 300 to 500 ওহমস এই রেঞ্জে থাকে। কিছু যদি বলা না থাকে ডাইরেক্টলি, তাহলে আমরা কি করব, 400 ওহমস ধরে নিই। জেনারেলি এটা কি করি, 400 ওহমস ধরে নিই। আর আন্ডারগ্রাউন্ড সিস্টেমের ক্ষেত্রে কি হয়, মানে কেবিলের ক্ষেত্রে, আন্ডারগ্রাউন্ড কেবিলের ক্ষেত্রে কি হয়, এটা হয় 40 to 50 ওহমস। এটাও কিছু না বলা থাকলে আমরা কি করি, 40 ওহম জেনারেলি ধরে নেওয়া হয়। কিছু বলা না থাকলে 40 ওহম ধরে নেওয়া হয়। তো পরীক্ষার হলে শুধু আমার কি লাগবে, এই যেটুকু লিখলাম এইটুকুই লাগবে, যে সার্জ ইম্পিডেন্সের ফর্মুলাটা কি, L/C। তা আমরা জানি কেন ওটা এলো, সেটা আমরা বুঝে গেলাম। তো সেক্ষেত্রে ভুল হওয়ার চান্স নেই। আর কি হয়, এই রেজিস্ট্যান্সের রেঞ্জগুলো জেনারেলি পরীক্ষার হলে আসে। তো সার্জ ইম্পিডেন্স থেকে এর থেকে বেশি কিছু আর আসে না। এরপরে যখন সার্জ ইম্পিডেন্স লোডিং ওয়েভ প্রপাগেশন পড়বো, তখন আরও সুন্দর সুন্দর ওখান থেকে কোশ্চেন বেরোবে। বোঝা গেছে?